আজ আমাদের সামনে প্রাচীন মহাকাব্যের নানা পাণ্ডুলিপি, যুদ্ধ কৌশলের বিশ্লেষণ আর এই প্রাচীন ভারতের পশু চিকিৎসা ও অশ্বপালনের উপর বেশ কিছু গবেষণাপত্রের এক বিশাল স্তূপ রয়েছে। হ্যাঁ, একটা বিশাল তথ্যভাণ্ডার বলা যায়। ঠিক। তো এই সব তথ্য ঘেঁটে আমাদের আজকের এই গভীর অন্বেষণের মূল লক্ষ্য হল একটা অত্যন্ত চমকপ্রদ আর বিশাল বৈপরীত্যকে বোঝা। মহাকাব্যের পাতায় এমন একজন মানুষ রয়েছেন যিনি জন্মসূত্রে একজন দৈব রাজপুত্র, যাকে তৎকালীন পৃথিবীর সবচেয়ে রূপবান পুরুষ হিসেবে মানা হতো। একদম। অথচ এই মানুষটি তার জীবনের একটা বিশাল সময় কাটিয়েছেন ওই আস্তাবলের ধুলো কাদায় ঘোড়ার মলমূত্র পরিষ্কার করে। হ্যাঁ, আমরা কথা বলছি পঞ্চপাণ্ডবের চতুর্থ ভ্রাতা নকুলকে নিয়ে। সাধারণত যে কোনো মহাকাব্য বা দলেও তো আমাদের চোখ সবসময় ওই সুপারস্টারদের দিকেই আটকে থাকে, যারা শোরগোল ফেলে, আমরা তাদের নিয়েই মেতে থাকি। তা তো বটেই। অর্জুন বা ভীমকে নিয়ে যতটা চর্চা হয়, নকুলকে নিয়ে কিন্তু ততটা হয় না। একদম তাই। কিন্তু আজ আমরা সেই আড়ালে থাকা মানুষটিকে নিয়ে আলোচনা করব, যিনি শুধু একজন সুদর্শন রাজপুত্র ছিলেন না, আমার তো মনে হয় তিনি আধুনিক যুগের ওই মাস্টার ট্যাকটিশিয়ান আর লজিস্টিক্স এক্সপার্টদের মতো ছিলেন, যিনি নেপথ্যে থেকে পুরো সৈন্যদলের ভিত্তি একদম নিখুঁতভাবে মজবুত রাখতেন। শুরুতে যে বৈপরীত্যের কথা উঠে এলো না, আস্তাবলে কাজ করা, রাজপুত্র হওয়া, সেটা সত্যিই খুব ভাবনার একটা বিষয়। আমরা যদি দেখি মহাভারতের গল্পে অর্জুনের ধনুর্বিদ্যা বা ভীমের গদার আস্ফলন নিয়ে প্রচুর চর্চা হয় ঠিকই, কিন্তু আমাদের কাছে থাকা এই ঐতিহাসিক বিশ্লেষণগুলো খুব স্পষ্টভাবেই দেখাচ্ছে যে নকুলের ওই দক্ষতাগুলো হয়তো খুব বেশি দৃশ্যমান বা ওই শোরগোল ফেলার মতো ছিল না। হ্যাঁ, ঠিক। কিন্তু ওই দক্ষতাগুলো ছাড়া পাণ্ডবদের পক্ষে আদতে টিকে থাকাই অসম্ভব হতো। নকুলের চরিত্রটি শারীরিক সৌন্দর্য, অটুট শৃঙ্খলা আর প্রকৃতির সাথে এক অদ্ভুত মেলবন্ধনের একটা অসাধারণ উদাহরণ। আচ্ছা, প্রকৃতির সাথে মেলবন্ধনের বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। প্রাচীন গ্রন্থগুলো ঘাটলে দেখা যায় পশুদের সাথে, বিশেষ করে ঘোড়াদের সাথে নকুলের একটা অবিশ্বাস্য রঙের সংযোগ ছিল। যেন প্রাচীন ভারতের একজন হর্স হুইসপারার। হর্স হুইসপারার, হ্যাঁ, দারুণ একটা তুলনা। আর এর শেকড় তো লুকিয়ে আছে তার জন্মের ইতিহাসেই। পাণ্ডুর প্রথম স্ত্রী কুন্তির কাছে একটা বিশেষ মন্ত্র ছিল। তিনি সেই মন্ত্র পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির সাথে ভাগ করে নিলে রানী মাদ্রি দৈব চিকিৎসক যমজ ভ্রাতা অর্থাৎ অশ্বিনী কুমারদের আহ্বান করেন, আর তাদের আশীর্বাদেই জন্ম হয় যমজ ভাই নকুল এবং সহদেবের। ঠিক। আর যেহেতু অশ্বিনী কুমাররা ছিলেন দেবতাদের চিকিৎসক, নিরাময়কারী, তাই সেই নিরাময় ক্ষমতা কিন্তু নকুল একেবারে উত্তরাধিকার সূত্রে পেয়েছিলেন। তিনি পশুদের অ্যানাটমি বা তাদের রোগ ব্যাধি নিয়ে এতটাই পারদর্শী ছিলেন যে বন্য ঘোড়ারা কেবল তার গলার স্বর শুনেই শান্ত হয়ে যেত। দাঁড়ান, এখানেই আমার একটা প্রশ্ন আছে। যুদ্ধের বর্ণনায় তো সবসময় গদার আঘাত বা তীরের বৃষ্টির কথা বলা হয়। সেই তৎকালীন এক উগ্র পেশে শক্তি পুরুষতান্ত্রিক সমাজে, যেখানে একজন রাজপুত্রের পরিচয় তার বাহুবল দিয়ে মাপা হতো, সেখানে এই পশুদের যত্ন নেওয়া বা ওই চিকিৎসাবিদ্যা নিয়ে পড়ে থাকাটা কি একটু বেমানান বা দুর্বল কাজ বলে মনে হতো না? আপাতদৃষ্টিতে হয়তো তাই মনে হতে পারে, আর এখানেই সবচেয়ে বড় ভুলটা হয় আসলে। আমরা যদি প্রাচীন যুদ্ধবিদ্যার একটু গভীরে যাই তাহলে একটা ভিন্ন চিত্র ফুটে ওঠে। এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো যে একজন নিখুঁত যোদ্ধা মানেই যে সে শুধু ধ্বংস করতে জানবে তা কিন্তু নয়। আচ্ছা। একজন সম্পূর্ণ যোদ্ধা লালন পালন করতেও জানেন। সেই সময় অশ্বারোহী বাহিনী ছিল যে কোনো যুদ্ধের একেবারে মূল বৃত্তি। আধুনিক যুগে যাকে আমরা ট্যাঙ্কার বা সাজোয়া যান বলি, সেই যুগে ঘোড়া ছিল ঠিক তাই। একটা ঘোড়াকে তো শুধু চাবুক মেরে ছোটানো যায় না, তার মনস্তত্ত্ব বুঝতে হয়। হ্যাঁ, সেটা তো বটেই। নকুল ঠিক এই কাজটাই করতেন। তিনি ঘোড়াদের পেশের টান বুঝতে পারতেন। তাদের অসুস্থতার কোনো লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শুধু নাড়ির গতি দেখে রোগ নির্ণয় করতে পারতেন। পুরো সেনাবাহিনীর গতিশীলতা নির্ভর করত এই সুস্থ ঘোড়াদের উপর। তার তিনি শুধু একজন পশুপ্রেমী ছিলেন না, তিনি ওই অশ্বারোহী বাহিনীর একজন শ্রেষ্ঠ কমান্ডার ছিলেন। একদম। ওই হিংস্র যুদ্ধবিগ্রহের যুগে একজন মানুষের মধ্যে প্রাণীদের প্রতি এত গভীর সহানুভূতি আর বিজ্ঞানভিত্তিক জ্ঞান থাকাটা প্রমাণ করে যে তিনি সমসাময়িক অন্যান্য যোদ্ধাদের চেয়ে কৌশলগতভাবে অনেক বেশি দূরদর্শী ছিলেন।
এই বিষয়টা সত্যি একটা নতুন দৃষ্টিভঙ্গি দিচ্ছে। কিন্তু এখান থেকেই তো আরেকটা বিষয় মাথায় আসে, নিরাময়কারী বা পশু চিকিৎসক থেকে একজন ভয়ঙ্কর অসিযোদ্ধা বা তলোয়ারবাজ হয়ে ওঠার প্রক্রিয়াটা ঠিক কীরকম? মানে আমরা তো জানি গুরু দ্রোণাচার্যের কাছে শিক্ষা লাভের পর অর্জুন তীরন্দাজিতে শ্রেষ্ঠ হয়েছিলেন। হ্যাঁ, অর্জুন ধনুর্বিদ্যায় সেরা ছিলেন। কিন্তু নকু তো তলোয়ার, বর্ষা আর চলন্ত ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করার কৌশল আয়ত্ত করেছিলেন। রাজসূয় যজ্ঞের সময় যুধিষ্ঠিরের নির্দেশে তিনি পশ্চিমের রাজ্যগুলো জয় করেছিলেন। কুরুক্ষেত্র যুদ্ধেও তিনি কৌরবদের অনেক সেনাপতিকে পরাজিত করেছিলেন। ঠিক কথা। কিন্তু আমরা যদি একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, দূর থেকে ছোড়া তীর বা গদার আঘাতের চেয়ে ওই খুব কাছ থেকে শত্রুর চোখে চোখ রেখে তলোয়ার দিয়ে লড়াই করাটা কি শারীরিকভাবে আরও অনেক বেশি ঝুঁকিপূর্ণ নয়? এর জন্য তো অসম্ভব ক্ষিপ্রতার প্রয়োজন। অবশ্যই ঝুঁকিপূর্ণ। তবে আমরা যদি একটু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখি, নকুলের এই অসিযুদ্ধের ক্ষিপ্রতার সাথে কিন্তু তার ঘোড়া চালানোর দক্ষতার সরাসরি সম্পর্ক রয়েছে। একজন তীরন্দাজ হয়তো রথে দাঁড়িয়ে এক জায়গায় স্থির থেকে নিশানা লাগাতে পারেন, কিন্তু তলোয়ার নিয়ে ঘোড়ার পিঠে বসে যুদ্ধ করাটা সম্পূর্ণ আলাদা একটা বিজ্ঞান। আচ্ছা, মানে ব্যালেন্স বা ভারসাম্যের ব্যাপারটা বলছেন? হ্যাঁ, একদম। সেই যুগে তো ঘোড়ার পিঠে আজকের মতো উন্নত জিন বা পাদানি ছিল না, ফলে শরীরের ভারসাম্য বজায় রাখাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যিনি ঘোড়ার গতিবিধি নিখুঁতভাবে বোঝেন, একমাত্র তিনিই চলন্ত অবস্থায় তলোয়ারের সবচেয়ে মারাত্মক ব্যবহার করতে পারেন। ও, মানে তিনি জানতেন ঘোড়াটা কখন কি করবে। ঠিক তাই। এটাকে দুজন দক্ষ নৃত্যশিল্পীর সাথে তুলনা করা যেতে পারে। একজন নৃত্যশিল্পী যেমন জানেন তার সঙ্গীর পেশিতে ঠিক কতটা টান পড়লে পরবর্তী পদক্ষেপ কি হবে, ঠিক তেমনি নকুল আর তার ঘোড়া যখন যুদ্ধক্ষেত্রে নামত, তখন তারা যেন দুটো আলাদা সত্তা থাকত না। অসাধারণ একটা তুলনা। নকুল জানতেন ঘোড়াটি কখন ঘুরবে বা লাফ দেবে। এই নিখুঁত বোঝাপড়ার ফলে নকুলকে আর ঘোড়া সামলাতে হতো না। তিনি তার পুরো মনোযোগ তলোয়ারের আঘাতে ব্যবহার করতে পারতেন। প্রাচীন প্রবাদে বলা হয়, তিনি নাকি বৃষ্টির মধ্যে 2 হাতে তলোয়ার চালিয়ে নিজেকে শুকনো রাখতে পারতেন। বাহ, ভাবাই যায় না। আর এখান থেকেই বিষয়টা আরও বেশি চমকপ্রদ হয়ে ওঠে, কারণ এই যে দিগ্বিজয়ী রাজপুত্র, ভাগ্যচক্রে তাকেই একদিন ওই ঘোড়াদের আস্তাবলে এক সাধারণ কর্মী হিসেবে আশ্রয় নিতে হয়েছিল। হ্যাঁ, অজ্ঞাতবাসের সময়টার কথা বলছেন তো? হ্যাঁ, পাশা খেলায় দুর্যোধন ও শকুনির চক্রান্তে পরাজিত হয়ে পাণ্ডবরা তাদের রাজ্য হারান। তারপর শর্ত অনুযায়ী ওই 12 বছরের বনবাস আর 1 বছরের অজ্ঞাতবাস। এই অজ্ঞাতবাসের সময়ে মৎস্যদেশের রাজা বিরাটের রাজসভায় নকুল গ্রন্থিক ছদ্মবেশ ধারণ করেন আর আস্তাবলে ঘোড়া দেখাশোনার কাজ নেন। একদম। মানে সমগ্র আর্যাবর্তের সবচেয়ে রূপবান পুরুষ তিনি, যার সৌন্দর্যকে স্বয়ং কামদেবের সাথে তুলনা করা হতো। সেই মানুষটি ধুলো কাদায় মাখামাখি হয়ে ঘোড়ার আস্তাবল পরিষ্কার করছেন। এটা অনেকটা ওই 5 স্টার হোটেলের বিশ্ববিখ্যাত শেফের মতো ব্যাপার, যিনি ছদ্মবেশে রাস্তার ধারের একটা ছোট ভাতের হোটেলে কাজ করছেন, কিন্তু নিজের জাদুতে সেই কাজটাকেও অসাধারণ করে তুলছেন। এই উপমাটা একদম নিখুঁত। আর এই ছদ্মবেশের সময়টার মনস্তাত্ত্বিক দিকটি কিন্তু ভীষণ গভীর। মানে একজন মানুষের আত্মপরিচয় যখন তার পদমর্যাদা বা রাজকীয় পোশাকের ওপর নির্ভর করে না, তখনই তো সে প্রকৃত অর্থে স্বাধীন হয়। হ্যাঁ, ইগো বা অহংকারের বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ। ঠিক। নকুল প্রমাণ করেছিলেন যে তার অহংকার তার পদের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তিনি জানতেন তিনি কে। তাই আস্তাবলের কাজ করতে তার কোনো হীনমন্যতা হয়নি। তিনি সেখানে গিয়ে শুধু লুকিয়ে বসে থাকেননি। তিনি ওই অগোছালো আস্তাবলে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, অসুস্থ ঘোড়াদের সারিয়ে তুলেছিলেন। মানে নিজের বিদ্যার প্রতি একটা অসীম সম্মান ছিল তার। একদম তাই। নিজের কাজের প্রতি এই সম্মান আর যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটাই নকুলের চরিত্রের অন্যতম বড় শক্তি। আর এই যে বিনয় এবং প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা, এটা থেকে কিন্তু আমরা নকুলের চরিত্রের মূল ভিত্তি মানে ধর্মের একটা পরিষ্কার ধারণা পাই। এই তো বনবাসের একেবারে শেষের দিকে ওই যক্ষের জলাশয়ের ঘটনাটার কথাই ধরুন। হ্যাঁ, যক্ষ প্রশ্ন মহাভারতের একটা অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। ঠিক, যখন যক্ষ যুধিষ্ঠিরকে তার যে কোনো এক ভাইকে জীবিত করে তোলার সুযোগ দেন, তখন কিন্তু যুধিষ্ঠির তার সবচেয়ে শক্তিশালী ভাই ভীম বা সেরা অর্জুনকে বেছে নেননি, তিনি নকুলকে বেছে নিয়েছিলেন। এর কারণটা কিন্তু খুব লজিক্যাল ছিল যুধিষ্ঠিরের দিক থেকে। হ্যাঁ, তিনি যুক্তি দিয়েছিলেন যে মাতা কুন্তির এক পুত্র
মানে তিনি নিজে তো জীবিত আছেন, তাই ন্যায় বিচারের খাতিরে মাতা মাদ্রিরও অন্য এক পুত্র জীবিত থাকা উচিত। তো এই সব কিছুর আসল অর্থ কি দাঁড়ায়? এই মরাল ব্যালেন্স বা নৈতিক ভারসাম্য তো খুব শক্তিশালী একটা দিক, তাই না? অবশ্যই যুধিষ্ঠিরের এই সিদ্ধান্তটি পাণ্ডব শিবিরের ভেতরের গতিশীলতা পরিষ্কার করে দেয়। নকুল ছিলেন সেই ভারসাম্য রক্ষাকারী শক্তি। তিনি কখনোই আবেগ বা অহংকারের বশবর্তী হয়ে কাজ করতেন না। তিনি সর্বদা যুধিষ্ঠিরের প্রতি অনুগত ছিলেন। আর এই আনুগত্যের আরেকটা বড় প্রমাণ তো আমরা কুরুক্ষেত্র যুদ্ধেও দেখতে পাই, যখন কর্ণ তাকে পরাস্ত করেন। হ্যাঁ, কর্ণ নকুলকে যুদ্ধে সম্পূর্ণ পরাস্ত করেছিলেন। চাইলে হত্যাও করতে পারতেন, কিন্তু কুন্তিকে দেওয়া প্রতিশ্রুতির কারণে তিনি তা করেননি। উল্টে তিনি হাসতে হাসতে নকুলকে ছেড়ে দিয়ে বলেছিলেন নিজের সমকক্ষ যোদ্ধাদের সাথে লড়াই করতে। উফ, একজন পরাক্রমশালী রাজপুত্র হিসেবে নিজের শত্রুর কাছে, তাও আবার যে শত্রু তাকে করুণা করে ছেড়ে দিচ্ছে, তার সামনে দাঁড়িয়ে থাকাটা কতটা অপমানজনক হতে পারে। কিন্তু পরিবারের বৃহত্তর ঐক্যের কথা ভেবে নকুল সেই অপমান নীরবে সহ্য করেছিলেন। একদম। কিন্তু এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়। এই যে এত নিখুঁত একজন মানুষ, যিনি পদমর্যাদার অহংকার ছাড়াই আস্তাবলের নোংরা পরিষ্কার করতে পারেন, তার ভেতরেও কিন্তু একটা গোপন অহংকার লুকিয়েছিল। হ্যাঁ, আমি ওই মহাপ্রস্থানিক পর্বের কথাটাই ভাবছিলাম। মানে স্বর্গারোহণের সময় যখন একে একে পাণ্ডবদের পতন ঘটে, তখন নকুলও মাটিতে লুটিয়ে পড়েন। আর যুধিষ্ঠির জানান যে এর কারণ হল নকুলের নিজের রূপ নিয়ে থাকা অহংকার। তিনি নাকি বিশ্বাস করতেন পৃথিবীতে তার মতো সুন্দর আর কেউ নেই। এটা ভেবে আমি সত্যিই আশ্চর্যান্বিত হই। মানে এত অনুগত আর শৃঙ্খলাপরায়ণ একজন মানুষের ভেতরে রূপ নিয়ে অহংকার লুকিয়ে থাকতে পারে। আসলে এটি আমাদের শেখায় যে মহান ব্যক্তিরাও মানসিক ত্রুটির ঊর্ধ্বে নন। নকুল তো রক্তমাংসের মানুষ, জন্ম থেকেই তাকে কামদেবের সাথে তুলনা করা হয়েছে। চারপাশের মানুষের এই প্রশংসা শুনতে শুনতে হয়তো অবচেতনভাবেই তার ভেতর একটা শ্রেষ্ঠত্বের বোধ তৈরি হয়েছিল। তার মানে আমরা আমাদের যে গুণটির জন্য সবচেয়ে বেশি প্রশংসিত হই, সেটাই কখনো কখনো আমাদের অন্ধ অহংকারের কারণ হয়ে দাঁড়াতে পারে। ঠিক তাই, নকুলের এই পতন তার চরিত্রের বিশালত্বকে মোটেও ম্লান করে না, বরং তাকে আরও বেশি রক্তমাংসের মানুষ হিসেবে আমাদের সামনে তুলে ধরে। এই দীর্ঘ আলোচনা থেকে আমরা সত্যি অনেকগুলো নতুন দৃষ্টিকোণ পেলাম। মানে নকুল হলেন শারীরিক সৌন্দর্য ও কঠোর শৃঙ্খলার এক নিখুঁত মিশেল। তিনি পশুপাখি আর প্রকৃতির সাথে সম্পৃক্ত একজন যোদ্ধা, যিনি অহংকার ছাড়াই নিজের কর্তব্য পালন করে গেছেন। একদম। মহাভারতের গল্পে তিনি খুব বেশি চর্চিত না হলেও তার অবদান কোনো অংশে কম নয়। তিনি তার চিকিৎসা বিজ্ঞান, স্থিতিশীলতা আর স্থির মস্তিষ্ক দিয়ে পুরো সৈন্যদলকে এক সুতোয় বেঁধে রেখেছিলেন। হ্যাঁ, আর তাই তো আজকের এই গভীর অন্বেষণের শেষে একটা কথা খুব মনে হচ্ছে। বর্তমান সময়ে যেখানে আমরা সব সময় ওই অর্জুনের মতো আক্রমণাত্মক সাফল্য বা ভীমের মতো বিশাল অর্জনগুলোকে উদযাপন করি, সেখানে আমরা কি নকুলের মতো সেই মানুষগুলোকে অবমূল্যায়ন করছি না? এটা খুব জরুরি একটা প্রশ্ন। কারণ এই মানুষগুলোর নীরবে করে যাওয়া কাজ, স্থিতিশীলতা আর নিরাময় ক্ষমতা ছাড়া কোনো সমাজ বা দলের পক্ষেই কিন্তু দীর্ঘমেয়াদে টিকে থাকা সম্ভব নয়। এই বিষয়টা নিয়ে হয়তো আমাদের সবারই নতুন করে ভাবা উচিত।